নমস্কার বন্ধুরা, আমাদের গল্পের বিনোদনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শুনব আশাপূর্ণা দেবী রচিত একটি গল্প। গল্পের নাম বাসর ঘর। শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি। সানাই বাজছিল। বহু পরিচিত একটা সুরকে বাতাসে আঁচড়ে আঁচড়ে দূর থেকে শোনা যাচ্ছিল সেটা। নীল লাল আলোর মালা পরানো হয়েছিল বাড়িটাকে ঘিরে। বাঁশের তোরণে শালু মুড়ে তার গায়ে গায়ে দেবদারু পাতার কারুকার্য করা হয়েছিল এবং তার মাথায় একটা বহু শক্তিসম্পন্ন কড়া সাদা আলো জেলে দেয়া হয়েছিল। ডেকোরেটরের শিল্পকলার নমুনা আরও ছিল এদিকে ওদিকে। সবটা মিলিয়ে বাড়িখানাকেই যেন বিয়ে বাড়িতে নেমন্তন্ন খেতে আসা একটা শালঙ্করা মহিলার মতনই দেখাচ্ছিল। বাড়িটাকে একটা বড়লোকের বসত বাড়ি বলে মনে হলেও সেটা নয়। এটা একটা ভাড়াটে বিয়ে বাড়ি, তবে বিয়ে বাড়ি হিসেবে বেশ নাম করা। এ বাড়ির হলটাতেই নাকি 600 লোককে একসঙ্গে খেতে বসিয়ে দেওয়ার মতো জায়গা আছে এবং রান্নার জায়গায় 1000 লোকের উপযুক্ত বড় বড় গোটা 3-4 উনুন পাতা আছে। তাছাড়া মাছ কোটানো থেকে শুরু করে কলা তলা সাজানো পর্যন্ত সব ব্যাপারের জন্য উপযুক্ত জায়গা প্রস্তুত করা আছে। অতএব এ বাড়ির ভেতরে একটা দেয়াল জুড়ে ঘৃত সিক্ত বসুধরার নামাবলী এবং সিঁড়ির জায়গায় জুড়ে পানের পিকে রক্তধারার চিত্রাবলী। লগনসার সময় এ বাড়ি 1 ঘন্টার জন্য খালি থাকতে পায় না। যারা বিয়ে দিতে আসে তারা ঘর বাঁচিয়ে বসুধারা দেবে, অথবা যারা নেমন্তন্ন খেতে আসে তারা দেয়াল বাঁচিয়ে পিক ফেলবে। এটা তো আশা করা যায় না। রীতি অনুসারে যা হবার তা তো হবেই, হতেই হবে। নিমন্ত্রণকর্তার বড়লোক আত্মীয়রা দামি দামি উপহার হাতে নিয়ে এসে ঐশ্বর্যের আর আহ্লাদের ছটা বিকীর্ণ করে উৎসবকে উপভোগ করে যাবে। আর গরিব আত্মীয়রা আপন উপহার বস্তুর অকিঞ্চিৎকরতার মানসিক বিকারগ্রস্ত হয়ে সারাক্ষণ নিজেকে অবহেলিত জ্ঞানে মর্মপীড়া ভোগ করবে। ডাক্তারের কড়াকড়িতে ডায়াবেটিস আর ব্লাড প্রেশারের রোগীরা গিন্নের শিথিলতার সুযোগে এদিক ওদিক থেকে বেশ কিছু মিষ্টি খেয়ে নেবে এবং গার্জেনের কড়া দৃষ্টির শৃঙ্খলে বিড়ম্বিত প্রাণ তরুণ তরুণীরা গার্জেনদের সাময়িক শিথিলতার সুযোগে এদিক ওদিক থেকে খানিকটা মিষ্টি রস আহরণে তাল খুঁজে বেড়াবে। এইসব বিয়ে বাড়িতে হবেই। তাছাড়া রাঁধুনিরা চুরি করবে, চাকররা কাজে ফাঁকি দেবে, ঝিয়েরা নিজ নিজ মনিব বাড়ির আক্কেলের নিন্দাবাদ করবে, বাচ্চারা অকারণে চেঁচাবে, 2-1 জন অন্তত আছাড় খাবে, আলোটা একবার ফিউজ হবে, মাটির গ্লাসের অর্ধেকটাই ফুটো বেরোবে। এইসব তো অবধারিত। কিন্তু গায়ত্রীর মেয়ের বিয়েতে যে ঘটনাগুলো ঘটল সেগুলো অভাবিত। হয়তো গায়ত্রীরই হতচ্ছাড়া কপাল এর জন্য দায়ী। আড়ালে আড়ালে বলল সবাই এ কথা। সবাই বলল, ভাগ্যকে ডিঙোবে বললেই কি আর ডিঙোনো যায়? আজ ছেলে কৃতি হয়ে 2 পয়সা ঘরে আনছে বলি কিছু আর গায়ত্রীর পোড়া কপাল জোড়া লাগেনি। ছেলে রোজগার করছে ছেলের ভাগ্যে, সে টাকা মেয়ের বিয়েতে জলের মতো খরচ করতে বসাই বা কেন? গায়ত্রী প্রাণপণ করে ছেলেকে মানুষ করে তুলেছিল, সে কথা আলাদা। চেষ্টা তো করেই থাকে মা বাপে। বাপ নেই, মা করেছে। কিন্তু চেষ্টা করলেই কি ছেলে মানুষ হয়? ওরকম একটা পরিবেশে তো ছেলের ভূত বাদর হওয়াই স্বাভাবিক ছিল। খুব ভালো ছেলে প্রদ্যৎ, তাই চেষ্টা করে সফল হয়েছে। তার উপর এখন মায়ের হাতেই সর্বস্ব তুলে দিচ্ছে। প্রদ্যতের মতো একটি সুপাত্রের ওপর যাদের নজর আছে, বিশেষ করে তাদের গাটাই করকর করছিল গায়ত্রীর এই ছেলের পয়সাগুলো 2 হাতে উড়িয়ে নষ্ট করা দেখে। কেন এত ঘটা করে মেয়ের বিয়ে না দিলে চলতো না? বরপক্ষ মহত্ব দেখিয়েছে, পিতৃহীন মেয়ে বলে দয়া ধর্ম দেখিয়েছে, দাবি দেওয়া তো কিছুই করেনি।
তুমি মহিলাটি তাদের সামনে জাঁকজমক দেখাতে গেলে কোন লজ্জায়? রইল তোমার জাঁকজমক, লাগলো তো সেই জাঁকজমকই আগুন। যারা গায়ত্রীকে করুণা করে এসেছিল এ যাবৎ, এবং হঠাৎ তার ছেলেটা কেষ্টবিষ্টু আর মেয়েটা সুন্দরী বিদুষী হয়ে ওঠায় আর করুণা করার সুযোগ পাচ্ছিল না, তারা আবার করুণায় বিগলিত হয়ে বলতে লাগলো, আহা কি কপাল, কি কপাল! সেই হলো সবই, কিন্তু যেন সবই ছড়কট। ভয়ানক একটা অমঙ্গলের আশঙ্কাতেই থরথর করে কাঁপছিল গায়ত্রীর আত্মীয়রা। গায়ত্রীর তো ওই ভাঙা কপাল, মেয়েটারও না জানি কি হয়। যাই বলো, বলতে লাগলেন গায়ত্রীর বড় ভাজ, লোকটাকে অতটা অমন করা ঠিক হয়নি ঠাকুরঝির। কথাতেই আছে, মনস্তাপে যদি চণ্ডালে সাপে, এড়াতে পারে না ব্রাহ্মণের বাপেও। মুখের খাদ্য থেকে বঞ্চিত হয়ে চলে গেল লোকটা, দিয়েছে সাপমন্যি, না হলে কোনখানে কিছু নেই। কিন্তু গায়ত্রীর বড় ভাজের মন্তব্যটা কি ঠিক? চোর ঠক বদমাইশও যদি উদ্দেশ্য সিদ্ধি না করতে পেরে সাপ দিয়ে চলে যায়, সেটাও কি ফলবে? অবশ্য নিষ্ঠুরতাটা যেন একটু বেশি হয়ে গিয়েছিল গায়ত্রীর, কিন্তু উপায় আর কি? তার ছেলে প্রদ্যোৎ যে ভালো মানুষের রাজা, কাউকে তো কিছুই বলতে পারে না। ও যদি ঘাড় ধরে বার করে দিত লোকটাকে, গায়ত্রীকে তো যেতে হতো না দূর দূর করতে। আহা বলে ছেড়েই বা দেয়া যায় কি করে? লোকটা যে মাত্রা ছাড়িয়েছিল। গরিব দুঃখীর মতো যদি চাইতিস কিছু, নিশ্চয়ই গায়ত্রী মানা করতো না। অগাধ আয়োজন হয়েছে, কত ফেলাছাড়া যাবে, কিন্তু লোকটা কিনা গায়ত্রীর সবচেয়ে মান্যগণ্য অতিথিদের সঙ্গে ভোজের টেবিলে এসে বসে গেছে দিব্যি। বরযাত্রীরা যদি ওই ঘেউ কুকুরের মতো লোকটাকে গায়ত্রীর আত্মীয় ভেবে বসত, ফর্সা পাঞ্জাবি গায়ে দিয়ে এলেই যদি লোকের চোখে ধুলো দেয়া যেত, সে পাঞ্জাবিও তো জরাজীর্ণ, এক নজরেই ধরা পড়ে যায়। বোধ করি ওই পাঞ্জাবিটাই ভাঙিয়ে এই ব্যবসা চালিয়ে আসছে এতদিন। শুধু কি খেতই, কে জানে কিছু হাতাতো কিনা বিয়ে বাড়ির অসতর্কতায়। গায়ত্রীর অনুমান কিন্তু ভুলও নয়, ওই পেশাই লোকটার। কাজের বাড়িতে ভিড়ে মিশে ঢুকে পড়ে চব্যচস্য এক পেট খেয়ে নেয়া, পকেট বোঝাই করে পান, সিগারেট, দেশলাই সন্দেশ নিয়ে নেয়া, আর তেমন সুযোগ মিলে গেলে আরও বড় কিছু হাতানো। কত ভুলো লোকের গায়ে দামি শালখানা চেয়ারের পিঠে রেখে খেতে চলে যায়। কত ভালো ভালো জুতোর ডাই পড়ে থাকে সিঁড়ির তলায়, সিঁড়ির ধারে। কত মা অতি আহ্লাদে বাচ্চা ছেলে মেয়েদের গলায় হার, হাতে বালা পরিয়ে দেয়, সেগুলোরও সুযোগ জুটে যায় বইকি মাঝে মাঝে। ধরাও যে কখনো পড়ে না তাও নয়, তবে আজকের মতো এমন ভয়ঙ্কর মুহূর্তে হয়তো সে কখনোই পড়েনি। হয়তো খেয়ে সরে পড়ার সময় জেরার মুখে পড়ে দুঘা রদ্দা খেতে হলো, হয়তো বা ঢোকার মুখে ধরা পড়ে ধমক টমকের সঙ্গে সঙ্গে ভিখারির মতো করে পাতায় করে দুখানা লুচি মাছ জুটল। কিন্তু এতটা নিষ্ঠুর বড় একটা হয় না মানুষ, বিশেষ করে মেয়ে মানুষ। এই বাড়িতে আর একবার একটা বিয়েতে বাড়ির পুরুষেরা মার মার করে ভাগিয়ে দিয়েছিল। তারপর তাকে বাড়ির পিছনের দরজা দিয়ে ঝিকে দিয়ে ডাকিয়ে বাড়ির একটি বউ রাশিকৃত খাবার দিয়েছিল, বলেওছিল দুঃখ করে। কত খাবার বাড়বে তার ঠিক নেই, তবু এমন করলো এরা। এদেরও হয়তো বাড়বে, হয়তো যে পাতাটা উঠিয়ে দিল তাকে সেই পাতাটা সরাসরি ডাস্টবিনেই যাবে। কতই তো দেখেছে সেরকম। এই বাড়িটাতেই কতবার বিয়ে দেখলো, ঢুকে পড়ল। নতুন ভাড়াটে এলেই লক্ষ্য রাখে সে। এবারেও ডেকোরেটরসরা বাঁশের বোঝা এনে ফেলার সময় থেকেই লক্ষ্য রাখছিল, ঘুরঘুর করছিল সেই পরশু সন্ধ্যা থেকে। আর জিরজিরে ধুতি পাঞ্জাবিটাকে সাবান কেচে ইস্ত্রি করে ফেলেছিল। ওই ধুতি পাঞ্জাবিটাই তার এই ব্যবসার মূলধন। আরও একটা মূলধন আছে, ছোট্ট একটি আতরের শিশি, একটু আতর মাখা ভালো
তাতে বেশ একটু অভিজাত ভাব আসে, নিজের প্রতি আস্থাও জন্মায়। আজ সন্ধ্যার আগে থেকে হাড় জিরজিরে দেহে সেই জিরজিরে ধুতি পাঞ্জাবিটি পরে ওত পেতে বসেছিল রাস্তার ওপারের একটি বাড়ির রোয়াকে, অন্ধকার কোণ ঘেঁষে। যখন বরযাত্রী ভর্তি রিজার্ভ করা বিরাট বাসটা এসে ওই শালুমোরা তরুণের সামনে নিজেকে উজাড় করে দিতে বসলো, তখনই তো ঢুকে পড়ল চোরটা, বসলো ওদের দলে। তা ওটাই কাল হলো। বরযাত্রীরা খেতে বসেছিল বলেই না অত অব্যহত হয়ে তদারক করতে এসেছিল গায়ত্রী, আর অত তাড়াতাড়ি ধরে ফেলেছিল জোচ্চোরটাকে। টেবিলের ধারে ঘুরে ঘুরে সৌজন্য করে বেড়াচ্ছিল গায়ত্রী। হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। বরকর্তা বরের দাদাকে তীক্ষ্ণ প্রশ্ন করে উঠল, ইনি আপনাদের সঙ্গে এসেছেন? বরকর্তা অর্থাৎ বরের দাদা ব্যস্ত হয়ে বললেন, আজ্ঞে না তো। গায়ত্রী আবার প্রশ্ন করল, আপনারা চেনেন না একে? বরকর্তা সবিনয়ে জানালেন, আজ্ঞে না। গায়ত্রী আবার বলে, ভালো করে দেখুন দেখি কখনো দেখেছেন কিনা। বরকর্তা জানালেন, আজ্ঞে না, কখনো দেখেছি বলে তো মনে পড়ছে না, বোধহয় এদিকের কেউই হবে। গায়ত্রী ব্যস্ত হয়ে জানালেন, না, এদিকের কেউ নয়। তারপর আদেশের সুরে তার ছেলেকে বলেছিল, প্রদ্যোৎ, উঠিয়ে দাও একে এখান থেকে। বিরাট হলের ওপ্রান্ত থেকে প্রদ্যোৎ চলে এসেছিল, থমকে দাঁড়িয়েছিল, মায়ের কঠোর কঠিন মুখের দিকে তাকিয়ে আসতে বলেছিল। খেতে বসেছেন, খাওয়াটা হয়ে গেলে। গায়ত্রী আরও কঠোরভাবে বলেছিল, খাওয়াটা হয়ে গেলে? আশ্চর্য, আমার এইসব কুটুম্বের সঙ্গে এক টেবিলে খাবে এই রাস্তার লোকটা? গায়ত্রী যেন ছেলের আহাম্মকি দেখে বিস্ময়ে স্তম্ভিত হয়ে যাচ্ছিল। কিন্তু আশ্চর্য, লোকটা ধরা পড়েও পালাবার চেষ্টা করছিল না। হয়তো ওই বহুবিধ দুর্লভ সুখাদ্যে ভরা পাতাটা তাকে সবিধ লাঞ্ছনা সহ্য করার সংকল্প এনে দিচ্ছিল। তাই মাথাটা ঝুঁকিয়ে প্রায় টেবিলে ঠেকিয়ে ফেলে একটা চপ ভেঙে মুখে পড়বার চেষ্টা করছিল। তার চেষ্টাটা সফল হলো না। গায়ত্রীর ভালো মানুষের রাজা ছেলে যখন অস্ফুটে বলল, খেতে যখন বসেই গেছেন। গায়ত্রী ছেলের দিকে আগুন জ্বলা চোখ নিয়ে তাকালো, তারপর দৃঢ় স্বরে বলল, পাতের জন্য নয়, আমার আদরের কুটুম্বদের সঙ্গে রাস্তার একটা লোক এসে খেতে বসবে, এ আমি বরদাস্ত করতে পারবো না। তারপর সেই লোকটার দিকে তাকিয়ে বলে উঠল, উঠে যান, উঠে যান আপনি এখান থেকে, এই দণ্ডে উঠে যান। অবাক কাণ্ড, তবু লোকটা পাতার সঙ্গে প্রায় মুখ ঠেকিয়ে বসেই রইল। অন্যদের মধ্যে থেকেও একটা হ্যাঁ হ্যাঁ করা ভাব উঠল, যে ভাবটা গায়ত্রীর সমর্থক নয়, চোরেরই সমর্থক, অর্থাৎ যাজ্ঞে মরুগ্গে ছেড়ে দিন, খাচ্ছে খেয়ে নি। গায়ত্রী কিন্তু আরও দৃঢ়স্বরে বলল, না, এখানে দয়া ধর্মের কথা নয়, দেখছেন তো চেহারাটা, কে বলতে পারে টিবি রোগী কি না, আর কোনো রোগ থাকাও অসম্ভব নয়। মুহূর্তে হ্যাঁ হ্যাঁ সুরটাও পাল্টে গেল। 200-300 লোকের প্রায় সকলেই সংকুচিত হয়ে বসল ছোঁয়া বাঁচাতে। গায়ত্রী আর একবার কড়া স্বরে হুকুম দিল, উঠে যান, এতেও না হলে অগত্যাই চাকর বাকরদের ডাকতে হবে। গায়ত্রীর ছেলে প্রদ্যোৎ আস্তে আস্তে সেখান থেকে সরে গেল। এবার আস্তে আস্তে উঠে দাঁড়ালো লোকটা, ঘাড় নিচু করে বেরিয়ে গেল। আর ঘাড়টা অত নিচু করলো বলেই পাঞ্জাবের ঘাড়ের ছাঁদাগুলো অত করে চোখে পড়ল। ওই শতছিদ্রের ইতিহাস নিয়ে এই গেটে মাথা গলালো কি করে, আশ্চর্যের ব্যাপার। লোকটা মুখের গ্রাসটা ফেলেই চলে গেল। নিঃশ্বাস তো অবশ্যই পড়ল, তাই বলে সেই নিঃশ্বাসের এত জোর হবে যে পর মুহূর্তেই বিয়ের বাসরে আগুন লেগে যাবে? তা একেবারে দস্তুর মতো আগুন, যে আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেল বাসর ঘরের সাজসজ্জা,
ডেকোরেটরসদের শিল্পরুচির অনবদ্য নমুনা। সারা ঘরটা জুড়ে দরজা জানালায় লেসের পর্দা ঝুলিয়েছিল তারা, দেয়াল জুড়ে লেসের ঝালর। যাচ্ছে তাই হয়ে গেল সব। নিঃশ্বাসে কি বারুদ ভরা ছিল নাকি ওর? ছড়িয়ে দিয়ে গেল সেটা জ্বালিয়ে দিয়ে। গায়ত্রী হঠাৎ বলল, লেবু দেয়নি ওমা? লোকটা চলে যেতে স্বস্তির নিঃশ্বাস ফেলে অভ্যগতদের দিকে তাকিয়েছিল গায়ত্রী। দেখেছিল লেবু দেয়া হয়নি। ব্যস্ত হয়ে ছুটল। সে বলে গেল, খান খান আপনারা, কাজকর্মের বাড়িতে এই ধরনের লোকগুলো এসে ঝামেলা করে। তা কোথায় রাখা হয়েছে লেবু? কিন্তু প্লেটে লেবু আর জুটল কই বরযাত্রীদের। গায়ত্রী তো আর ফিরে এলো না। একটুক্ষণের মধ্যেই ওই আগুন আগুন রবটা সারা বাড়িতে আগুন ধরিয়ে দিল। যারা খেতে বসেছিল তারা হাত থামিয়ে উদ্গ্রীব উৎকর্ণ হয়ে নড়াচড়া করতে লাগলো। বাকি সবাই দৌড়মুড় করে আগুনের সন্ধানে ছুটল। ধোঁয়া আসছে ঘুরে ঘুরে, তার সঙ্গে কাপড় পোড়ার গন্ধ। কোথায় তার উৎসস্থল? ভিতর বাড়িতেই তো মনে হচ্ছে। যারা খাচ্ছে তারা তো আর এখন পরিবেশকের টিকি দেখতে পাবে না, তবে বসে থেকে আর কি করবে? চেয়ারে বসে বসে অগ্নিদগ্ধ হওয়ার প্রতীক্ষা করবে? একে একে দুইয়ে উঠে উঠে দরজায় দাঁড়াতে লাগলো। আর সকলের মধ্যে মধ্যেই একটা কথা ধ্বনিত হতে লাগলো, সাপ দিয়ে গেল লোকটা। কোণের মাটি সোজা নয়, জাহাবাজ মেয়ে মানুষ। দেখতে এমন পাতলা সাতলা সভ্য, সাদা ধবধবে থানে মহিময়ী ভাব, কিন্তু সামান্যতেই কি মেজাজ রে বাবা! চোখে যেন আগুন, গলার স্বর একেবারে অমানসিক কঠোর। আলোচনাটা বইছিল ফল্গু ধালার মতনই, আর মন্তব্য উঠছিল, বাবা খুব নেমন্তন্ন খেতে আসা হয়েছিল। আগুন শব্দের সঙ্গে সঙ্গেই কনের মামা দমকলে খবর দিতে ছুটলেন। কনের কাকা জল জল চিৎকার ছুড়লেন। কেওড়া সুবাসিত জলের ড্রামটার মধ্যে মগ ডুবিয়ে ডুবিয়ে এলোমেলো ছোড়াছুড়ি শুরু হলো। সকলেই আশঙ্কায় কাঁপতে লাগলো। আর রক্ষা নেই, মুহূর্তে ভস্মীভূত হয়ে যাবে এই বাড়িটা। ইলেকট্রিকের তার একবার জ্বলে গেলে তো। অসংখ্য কণ্ঠের কলরোলে আর অসংখ্য লোকের ছোটাছুটিতে বোঝা যাচ্ছিল না বিপদটা কোথায় ঘটেছে। আগুন যখন নিজেকে বিস্তার করে ফেলল তখন ধরা পড়ল। বাসর ঘরের পর্দায় আগুন লেগেছিল, দরজা থেকে জানালায়, জানালা থেকে এখানে ওখানে, আলনায় ঝোলানো শাড়িতে, ট্রাঙ্কের ওপর রাখা সকলের ছাড়া জামার কাপড়ের স্তূপে। এইভাবেই তো আগুন ছড়ায় নিজেকে, এক থেকে আর একে পৌঁছাতে পৌঁছাতে ধ্বংস করে দেয় প্রায় সব। তবু রক্ষে যে চেক হয়ে গেল এবারের মতো। বিয়ে বাড়িতে যেখানে যতজন ছিল সবাই এসে পড়ল এখানে। নিভতেই হলো আগুনটাকে। দমকল যখন এলো তখন আর আগুন নেই, শুধু ধোঁয়া, আর ধোঁয়ার গন্ধটা বাতাসে গুলোচ্ছে। আর পুরে শেষ হয়ে যাওয়া বাসর বাহার ভিজে লেপটা থেকে দেয়ালটাকে বিভৎস করে তুলেছে। সে তো হলো, কিন্তু আগুনটা লাগলো কি করে? ধারে কাছে যার আগুন তাতের পর্যন্ত স্পর্শ নেই, সেখানে অসতর্কতার অবকাশ বা কোথায়? মেয়ে মহলে নিশ্চয় সিগারেট খায়নি কেউ যে ছুঁড়ে ফেলেছে এদিক সেদিকে। তবে কেউ কি ধূপ জ্বেলেছিল, বা ছেলের দুধ গরম করতে স্টোভ? ছোটদের হাতে মোমবাতি পড়েনি তো, তার সঙ্গে দেশলাই? না, ওসব কিছুই নয়। তাহলে তাহলে তো আরও ভাবনার কথা। অসাবধানের নয়, মানে ইচ্ছেরই, তার মানেই বিপদ সাংঘাতিক। অসাবধানের আগুন বড়জোর ঘর বাড়ি পোড়ায়, ইচ্ছের আগুন যে ভাগ্যকে পোড়ায়। অনিষ্ট করার ইচ্ছে নিয়ে বাসরের দোরে আগুন লাগানো মানেই তো তুকতাক। তুকতাকই করেছে নিশ্চয়ই কেউ। বাসরের দোরে আগুন লাগা কি সোজা অমঙ্গলের চিহ্ন? আগুন নিভে যাবার পর শঙ্কিত হলেন কনের মার পিসি। যার সঙ্গে চোখাচোখি হতে লাগলো তার সঙ্গেই আক্ষেপ করতে লাগলেন, সর্বনেশে কাণ্ড, সর্বনেশে বিপদ।
মায়ের জীবন তো ছাড়ে গোল্লায় গেল, চিরযুগ ধরে দুঃখের পাথরে ভাসল। কে জানে কে কি তুকতাক করেছিল। এখন যদিবা অনেক দুঃখ ঝারিয়ে কাটিয়ে উঠেছিল, আবার কোন শত্রু মেয়েটাকে নিয়ে পড়ল গ। তারপর গায়ত্রীকে বলেছিল, ও মা গায়ত্রী, এক্ষুনি মেয়ের গলায় ঠাকুরের ফুলটা বেঁধে দাও, আর বাসরের বিছানা বদলে অন্য ঘরে করে দাও। দোরপোড়া ঘরে যেন বাসর আর না হয়। কনের মার পিসি অকল্যাণের ভয় সাবধান বাণী উচ্চারণ করলেন, তবে না করলেও বাসর বদলাতেই হতো। কারণ অসংখ্য পদতাড়নার ফলে মখমলের বিছানাটা বিধ্বস্ত যুদ্ধক্ষেত্রের মতন হয়ে উঠেছিল, আর ঘরের মেঝে এক জ্বালা কেওড়া জল থই থই করছিল কাদা জলের মূর্তিতে। দেখে কে বলবে একটু আগেই ওই সাজানো বাসর আলো করে বসেছিল রঙে রসে উচ্ছল তরুণীর দল। হ্যাঁ, তারাই বসেছিল, কনের বান্ধবীরা আর আত্মীয় তরুণীরা। কোণে বসেছিল পাশের ঘরে চণ্ডী পুঁথি কোলে নিয়ে আলপনার পিড়িতে আসন্ন বিয়ের প্রতীক্ষায়। তছনছ হয়ে গেল সব। সেসবই দৃশ্য। হাস্যমুখর তরুণীরা ভয়ার্ত কলরবে ঠেলাঠেলি করে ঘর থেকে পালিয়েছে, এবং কোণে বিধিনিষেধ ভুলে চণ্ডীর বুদ্ধি মাটিতে নামিয়ে ভয়ার্ত মুখে ও ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। এতক্ষণ আগুনের ভয়ে উচ্চাটন হচ্ছিল উজ্জয়িনী। এখন আগুন নিভে যাওয়ার পর ওই সাবধান বাণীতে শিউরে স্তব্ধ হয়ে গেল। তবে কি তার জীবনেও তার মায়ের ভাগ্যের পুনরাবৃত্তির অশুভ ছায়া এসে নিঃশ্বাস ফেলবে? কিন্তু কে সেই শত্রু যে উজ্জয়িনীর বাসরের দরজায় আগুন ধরিয়ে দিয়ে গেল? কে উজ্জয়িনীর ভবিষ্যৎকে দগ্ধ করতে চায়? আর উজ্জয়িনীর মা বা গেলেন কোথায়? উজ্জয়িনী চারিদিকে তাকালো, কোথাও দেখতে পেল না তাকে। কই, একবারও তো দেখতে পাওয়া যায়নি তখন থেকে। নির্ঘাত গোলমালের বহর দেখে ভাড়া সামলাতে গেছেন। এরকম একটা মুহূর্তে মা উজ্জয়িনীর কথা না ভেবে ভাড়া সামলাতে যেতে পারলেন? দুই চোখ ভরে এলো জলে। জল তো আসবেই। একেই তো তার ভাবি শ্বশুরবাড়ি থেকে যে মহিলাকুল নেমন্তন্ন এসেছিলেন, তাদের মধ্যে একজন কৌতূহলী প্রশ্নের ঠেলায় চোখে অন্ধকার দেখিয়ে দিচ্ছিলেন উজ্জয়িনীকে। সেই অন্ধকার চোখে দিশেহারা হয়ে মায়ের মুখ খুঁজছিল। তার ওপর এই কাণ্ড। লোকের কৌতূহলও কি এত বেশি? উজ্জয়িনীর বাবা নিরুদ্দেশের পর 12 বছর পার করে মা বৈধব্য নিয়েছেন। না আগেই? সত্যিই কি জেলে যাবার ভয়ে পালিয়ে গিয়েছিলেন উজ্জয়িনীর বাবা? না, ওটা বাজে লোকের রটনা। সত্যিটা কি? উজ্জয়িনীর বাবা কি স্বদেশী করতেন, নাকি অন্য দোষে? এইসব অর্থহীন প্রশ্ন। উজ্জয়িনী কিছু জানে না শুনে রেগে উঠলেন মহিলা। তিনি বলেছিলেন, ও মা, বাপের কথা কেউ কখনো শোনায়নি তোমার? আশ্চর্য তো! কতটুকু ছিলে তুমি তখন? 8 বছরের। ও মা, অত বড় মেয়ের কিছু মনে নেই? আমার তো 3 বছর বয়সের কথাও মনে আছে। সত্যি কি উজ্জয়িনীর কিছুই মনে নেই? সেই হঠাৎ একদিন বাবার হারিয়ে যাওয়ার মর্মান্তিক দুঃখ দীর্ঘদিন ধরে কি তার কচি মনকে নির্জীব করে রাখেনি? এক একদিন তো বলতো দাদাকে, কী রে দাদা, তোর কষ্ট হয় না? প্রত্যুত কড়া গলায় বলতো, না, হয় না। তারপর বড় হয়েছে উজ্জয়িনী, কানাঘুষোয় অনেক কিছুই শুনেছে। তার বিধবা সেজু কাকিকে বাড়িতে আর কোনো দিন কেউ দেখতে পায়নি। সে শুনেছিল বাপের বাড়িতে গিয়েছে, কিন্তু সে ব্যাকুলভাবে প্রশ্ন করত, কতদিন সেজু কাকি বাপের বাড়িতে থাকবে? আস্তে আস্তে উজ্জয়িনীর সে প্রশ্নও থেমেছে। কতদিন যেন আগে ঘুম থেকে উঠে গলার হারটা কেন খুঁজে পায়নি উজ্জয়িনী, আর না পেয়ে কেঁদে ফেলার সময় মা কেন তার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিয়েছিল, তার উত্তর পেয়েছে নিজের কাছেই। কিন্তু সেসব কথা এতদিন পরে কেন? কি দরকার ওদের উজ্জয়িনীর বাবার হারিয়ে যাওয়ার অতীত খবরে? মা, দাদা, উজ্জয়িনী, এই ছোট্ট 3 কোণা সংসারটির একটা কোণা ভেঙে নিয়ে যাচ্ছ তোমরা। জানোই তো এটা।
আর বেশি বেশি জানবার ইচ্ছেই বা কেন? উজ্জয়িনীর যে কত ইচ্ছা হতো, কত কি জানবার। প্রশ্ন করেছে কখনো কাউকে? কিন্তু আজ তার মনের মধ্যে আকুল প্রশ্ন উত্তাল হয়ে উঠেছে। কি হবে, কি হবে? কতখানি অশুভ, কতখানি অমঙ্গল হবে তার। বিয়ের লগ্ন রাত দুপুরে। কেউ এখন তাকে খুঁজছে না। তার বান্ধবীরা সকলেই প্রায় এলোমেলো করে খেয়ে বিদায় নিয়েছে। আস্তে আস্তে নিচে নেমে এলো উজ্জয়িনী। এদিক ওদিক খুঁজল, দেখল মিষ্টির ভাঁড়ারের মাটিতে বসে আছে মা, দেয়ালে ঠেস দিয়ে। এই রস এই পিঁপড়ের মধ্যে মাটিতে বসে। প্রথমে বকতে যাচ্ছিল মাকে, তারপর থতমত খেল সে। আগুন তো নিভে গেছে অনেকক্ষণ, তবে মার চোখের তারায় তার লাল ছায়া কেন? মুখটা পাথরের মতো কেন? অভিমানের আদুরে গলা ফুটল। না, আস্তে ভীরু গলায় বলল, মা, কি হবে? গায়ত্রী চমকে তাকালো তার দিকে। এ কি, তুই এখানে কেন? উজ্জয়িনী রুদ্ধ গলায় বলল, তোমায় যে খুঁজে পাচ্ছিলাম না। গায়ত্রী বলেছিল, আমি তো এখানেই আছি। উজ্জয়িনী প্রশ্ন করেছিল, আগুন লাগার সময় তো তোমায় দেখতে পেলাম না, কোথায় ছিলে তুমি? গায়ত্রী হাসির মতো করে বলে, আগুনের মধ্যেই ছিলাম। গায়ত্রী আবার প্রশ্ন করে, দাদা? দাদাকেও তো? গায়ত্রী তেমনভাবেই বলে, দাদা এই তো এতক্ষণ এখানেই ছিল, আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করছিল আমার। উজ্জয়িনী এ কথার মানে বুঝতে পারে না। সে ভয়ে ভয়ে মার মুখের দিকে তাকায়। মার অনেক স্বাদ বাসনার এই রাত। এমন করে কি বিধ্বস্ত হয়ে যাওয়ার জন্য মানসিক অসুস্থতা দেখা দিয়েছে? উজ্জয়িনী আস্তে আস্তে সরে গেল। গায়ত্রী আর তাকিয়ে দেখল না। সে আবার দেয়ালে ঠেস দিয়ে বসে পড়ল। হয়তো ওইভাবে বসে থাকতে থাকতেই ক্লান্তিতেই ঘুমিয়ে পড়বে, আর ঘুমিয়ে হাজারটা এলোমেলো স্বপ্ন দেখবে। দেখবে বড় একটা থালায় বহুবিধ সুখাদ্য বোঝাই করে রাস্তা দিয়ে হেঁটে চলেছে সে। গলি গলি অন্ধকার রাস্তা, যেন অনন্তকাল ধরেই চলেছে, ফুরোচ্ছে না আর চলাটা। কিন্তু গায়ত্রীর লক্ষ্যটা কি? কই, খুঁজে পাচ্ছে না তো। গায়ত্রী কি তার মেয়ের বিয়ের খাবার অনেক বাড়তি হয়েছে বলে রাস্তার কুকুর খুঁজে বেড়াচ্ছে, যে কুকুরকে লোকে দূর দূর করে তাড়ায়? কিন্তু কি আশ্চর্য, রাস্তার কুকুরও কি এত দুর্লভ? এত অহংকার তার! একঘা লাঠি খেয়েছে বলেই চিরকালের মতো হারিয়ে যাবে, আশেপাশে কোথাও ঘুরঘুর করবে না। গায়ত্রী তাই চলতেই থাকবে। ওই অনন্তকালের যাত্রী থেকে ফিরিয়ে আনলো কে গায়ত্রীকে? পেছন থেকে আকর্ষণ করে গায়ত্রীর ছেলে, গায়ত্রীর চিরবন্ধু, চির আশ্রয়। তবে তার মুখটা অমন শত্রুর মতন দেখতে লাগছে কি? তবে তার মুখটা অমন শত্রুর মতো দেখতে লাগছে কেন? সেই মুখে কি বলছে সে, আগুন আগুন করে? এই গলা কি সত্যিই গায়ত্রীর ছেলের? এছাড়া আর কোনো উপায় তোমার মাথায় এলো না মা? আরও তো কত অন্য ঘর ছিল। গায়ত্রী বলছে, অন্য ঘরের দিকে কি সবাই তাকায়? বলছে আর নিজেকে ছাড়িয়ে নিতে চাইছে, কিন্তু গায়ত্রীর ছেলে ছাড়ছে না। রুক্ষ গলায় বলছে, পাগলামি করো না, জুতো মেরে গরুদানটা বড্ড হাসির কথা, কিন্তু ভাবতে পারছি না মা, পারলে কি করে? কি করে পারলে তুমি? গায়ত্রীর ছেলের চোখ দিয়ে জল পড়ছে। গায়ত্রীর সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, সব দুলছে। গায়ত্রীর ছেলের গোলগাল মুখটা আড়াল থেকে একটা কুকুরের মুখের ছাঁ চুকি মারছে। গায়ত্রী ভয় পাচ্ছে, ভয়ানক ভয় পাচ্ছে গায়ত্রী। দেখতে পাচ্ছে সব কিছুতেই আগুন ধরে যাবে। এই আলো, এই হাসি, এই সমারোহ, সব কিছুতেই আগুন ধরে যাবে গায়ত্রীর সম্ভ্রমে, গায়ত্রীর মেয়ের ভাগ্যে।
গায়ত্রী তবে ভয় পেয়ে চেঁচিয়ে উঠবে না। গায়ত্রী তবে ভয় পেয়ে চেঁচিয়ে উঠবে না কেন? কিন্তু গায়ত্রীর ছেলে মার ভয় পাওয়াকে করুণা করছে না, করুণা করছে রাস্তার একটা কুকুরকে। সেই করুণায় চোখ দিয়ে জল পড়ছে ছেলের। গায়ত্রীকে প্রশ্ন করল ছেলে, পারলে কি করে মা? এরপরেও কেন বেঁচে থাকবে গায়ত্রী? কেন মরে যাবে না সে? নষ্ট হয়ে যাবে এই আয়োজন, তছনছ হয়ে যাবে উজ্জয়িনী নামের মেয়েটার বিয়ে, আর প্রদ্যোৎ নামে ছেলেটার মুখে চুনকালি পড়বে। পড়ুক না, গায়ত্রী তাতে কি? ওরা কে? ওরা কি গায়ত্রীর ছেলে মেয়ে? বেশ করবে গায়ত্রী, ওদের সব ধ্বংস করে দেবে। স্বপ্নের জটিল গভীর অরণ্যে ঘুরে ঘুরে এই রকম উল্টোপাল্টা পথ ধরবে হয়তো গায়ত্রী। অথচ তখনও বাড়িটাকে ঘিরে জ্বলতে থাকবে নীল লাল আলোর মালা, আর তরুণের মাথায় জ্বলতে থাকবে ওই কড়া সাদা আলোটা।